স্বাগত জানাচ্ছি বিনোদন আড্ডায়। আপনাদের সাথে আছি আমি সারা ফায়রুজ জাইমা, এবং আজকে আসলে এমন একজন আমার সামনে বসে আছে যে নিজের নাম বলতে এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ আমি তার সাথে আজকে গল্প করছিলাম যে তিনি আসলে কোথায় থাকেন। কখনো তাকে দেখি নিউজিল্যান্ড, কখনো দেখি অস্ট্রেলিয়া, আবার শুনি সে মালয়েশিয়াতেও যাবেন। তিনি বাংলাদেশের ছেলে, থাকেন আমেরিকায়। আর কি বলবো, তার গানে সুরে তিনি মাতিয়ে রেখেছেন, এবং এই গানটা আমি যদি একটু পেছন থেকে বলি, গানটা কিন্তু বলবো যে বংশ পরম্পরায় পাওয়া। তিনি এবং তার ছোট ভাই একাধারে আমাদের সুরে মাতিয়েছেন। কিছুটা কি এখন গেস করা যাচ্ছে? তার বাবাকে আমরা চিনি, তার ছোট ভাইকে আমরা চিনি, আর তিনি আমাদের সাথে আছেন। তিনি হচ্ছেন প্রতীক হাসান। কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছি, কেমন আছেন? খুবই ভালো আছি, খুব ভালো লাগলো আসলে। মানে ওই যে শুরুতে বলছিলাম না যে আমি তো কনফিউজড হয়ে গেছি দেখে যে আসলে কোথায় থাকা হচ্ছে। আমি শুরুটা এটা করতে চাই যে এই যে বাংলাদেশের এত জনপ্রিয়তা, এত ফেম সব ছেড়ে হঠাৎই আমেরিকায় পাড়ি জমানোর কারণটা কি? হঠাৎ আসলে আমার এটা আমার মেয়ের কারণে। বেসিক্যালি আমার মেয়ে যখন ওখানে জন্মগ্রহণ করে তখন থেকে আসলে আই হ্যাড আ প্ল্যান যে ইভেনচুয়ালি যদি আমাকে মুভ করতেই হয় তো ওয়াই নট ফার্স্ট আর একটা নতুন মিউজিক্যালি আসলে যে জিনিসটা আমি চেষ্টা করছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারির সাথে কাজ করার। আচ্ছা, তো ওখানে আমার অনেকগুলো গুড ফ্রেন্ডস হয়েছে যারা মিউজিক্যালি ভেরি কানেক্টেড এবং ওয়েল স্টাবলিশ। অনেক ইন্টারন্যাশনাল আর্টিস্টদের সাথে আসলে কোল্যাব করার একটা সুযোগ হয়েছে। দ্যাটস ওয়াই আসলে আমি বলবো যে না, ঠিক আছে, ইটস নেক্সট লেভেল স্টেপ। দারুণ। আর কি কি চলছে? আমি এখনের ব্যস্ততাগুলো আগে সেরে নিয়ে, আমার যেটা মনে হচ্ছে যে খুব দৌড়ের উপর আছেন, কালকেই আবার মালয়েশিয়া দৌড়। হ্যাঁ, কালকে মালয়েশিয়া যাচ্ছি। কালকে মিরার পিজিআরএমে আমাদের শো আছে, আমি প্রীতম জেফার আরও অনেক আর্টিস্ট আছেন। একটা বিশাল বিশাল কনসার্ট হচ্ছে ঈদের আগে, এটা ঈদের মানে প্রি ঈদ শো আর কি, ওদের 4 রাতের। আবার ওখান থেকে এসে ঈদ করবো, মার সাথে ঈদ করে, ফ্যামিলির সাথে ঈদ করে আবার ব্যাক টু ইউএস। আচ্ছা, কোনটা জিজ্ঞেস করবো? কি ইউএস এর লাইফটা একটু জিজ্ঞেস করি না? বাংলাদেশে এক ধরনের ছিল, বাংলাদেশে তো আপনি বড় ভাই, ছোট ভাই, মায়ের সাথে থাকা, আর ইউএসএ যাওয়ার পর জীবনটা মনে একটু বদলে গেল না? নিজে বাবা হয়ে যাওয়া একটা দায়িত্ব, ওই জায়গাটা একটু শুনতে চাই, কারণ গানের গল্প, গান সবাই ইউটিউবে দেখে। ব্যক্তি প্রতীক হাসানকে আজকে জানতে চাই। হ্যাঁ, অবশ্যই এটার জীবনের বিশাল পরিবর্তন, আর নতুন করে অনেক কিছু এক্সপ্লোর করা আসলে, যেটা কখনো হয়নি। দায়িত্বের জায়গা এখন আরও অনেক বেশি বেড়েছে, ধৈর্য বাড়ছে। আমি যেটা মানে ফিল করছি, আমি আগে অনেক বেশি শর্ট টেম্পার ছিলাম, ধৈর্য কম ছিল, এখন সেগুলো বাড়ছে। সময়ের সাথে সাথে এগুলো অনেক বেশি আপডেট হচ্ছে। আর সন্তান আসলে এমন একটা জিনিস যে আসার পর আসলে জীবন পাল্টে যায়। বাবা খালিদ হাসান মিলু, তার সন্তান দুজনই গানের। মেয়ে তো বয়স 3 হলো, কি মনে হয় মেয়ে কি গানের দিকে ঝুঁকছে বা গান শুনতে পছন্দ করে? সে সারাদিন গান গায়, এবং মোটামুটি তার গানের জন্য আমি আর ওর মা মোটামুটি আমরা খুব টেনশনে পড়ে যাই যে ও থামতে চায় না, ননস্টপ সে গান করতে থাকে। ওই কার্টুন যা দেখে তাই গাচ্ছে, এটা দেখে ওইটা দেখে, এটা ওইটা এরকম সারাক্ষণ করতে থাকে। তার মিউজিক্যালি শি ইজ ভেরি ব্লেসড আমি বলবো, যে কারণ সে অনেক কিছু বোঝে, এখনই বোঝে। ইনস্ট্রুমেন্ট তার খুব পছন্দ। আমার সাথে নিউ ইয়র্কে বাবা দিবস একটা আমরা শো করেছিলাম, আমি প্রীতম সহ। ইট ওয়াজ আ নাইট, মানে ইট ওয়াজ আ বিউটিফুল নাইট, যেখানে আসলে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার মেয়ে আমার কনসার্ট দেখেছে ওখানে দাঁড়িয়ে, এবং তিনি দৌড় দিয়ে স্টেজে চলে আসছে, তাকে নিয়ে স্টেজে দাঁড়িয়ে গান করেছে। এটা একটা অনেক আনন্দের স্মৃতি ছিল। বাবার গান কি শোনে? বাবার গান শোনার মতো, মানে এই বয়সে বাচ্চাদের তো একটু ছড়া গান টাইপের কার্টুন পছন্দ। সারাদিন তার সাথে আমার কার্টুনের গানই গেছে, কার্টুনের গান মুখস্থ হয়ে গেছে শুনতে শুনতে। গান শুনে, গান খুব মনোযোগ দিয়ে শুনে। যদি এটা ভালো সাউন্ডের হতে হবে এবং অ্যাম্বিয়েন্স এরকম হতে হবে, না হয়তো আবার সে শুনতে চায় না। তার আবার অনেক মানে নখরা আছে তার। আচ্ছা, এখানে থাকতে তো দুই ভাই মিলে মিউজিক করা হতো। প্রীতমের গান বেরোলেও সেখানে প্রতীকের কিছু না কিছু থাকবে, প্রতীক হাসানের গান বেরোলেও সেখানে ছোট ভাই। ওখানে ইউএসএ তে একা একা মিউজিক করতে যে কেমন মিস করা হয়? আসলে এখন তো ইটস এ গ্লোবাল প্ল্যাটফর্ম। আমরা তো, আমি কিছু একটা করলে এখান থেকে আমি পাঠিয়ে দিই, প্রীতম এখান থেকে করে কিছু পাঠিয়ে দেয়। আমরা দুইজন আসলে যত দূরেই থাকি না কেন, মিউজিক্যালি উই আর অলওয়েজ কানেক্টেড। দুজন একসাথেই কাজ করি। এখনও নেক্সট যেসব প্রজেক্ট আসতেছে আপকামিং, ওটাতে আমরা দুজন মিলে অনেক কোলাবোরেশন, কন্ট্রিবিউশন আছে, অ্যান্ড হোপফুলি পিপল উইল লাইক ইট। হোয়াটস নিউ, কি আসছে? আমার দুটো প্রজেক্ট আসছে। একটা ফিচারিং প্রজেক্ট এসে রিলিজ করলাম, যেটার শুটিংটা আসলে অনেক দীর্ঘ সময় ধরে এটার ওয়েটিংয়ে ছিলাম। রেশমি মির্জার একটা গান ছিল, যেটার খুব মজার গান। গানটার নাম হচ্ছে ইউক্রেন রাশিয়া। এক্স্যাক্টলি, হ্যাঁ। এই গানটার
ফাইনালি আমরা শুটিং শেষ করেছি শান শায়েক ভাইয়ের ডিরেকশনে, লতা আচার্য ছিল ডিরেক্টর, লিখেছে আমাদের সবার প্রিয় লুৎফর ভাই, আর সুর সঙ্গীত করেছি আমি। ওখানে আবার গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে অনেকে ছিল। এটা একটা মানে মজার প্রজেক্ট ছিল, এটা করলাম। আমার একটা প্রজেক্ট এখন জানি না শুটিং করতে পারবো কি না, বিকজ আমার স্কেজুলের মাঝখানে অন্য স্কেজুল ঢুকে আসলে অনেক কিছুর হসপস হয়ে গেছে। তারপরও আল ট্রাই মাই বেস্ট। এসে হয়তো ঈদের আগে আল ট্রাই টু ডু ওয়ান মিউজিক ভিডিও, যেটা প্ল্যান করে ঈদের বেসিক্যালি আগে তো আর সুযোগ হচ্ছে না, মানে মনে হয় হয়ে যাবে, তারপরও বলা যায় না, ইউ নেভার নো। কারণ আমার টিম ওরা এখন পর্যন্ত ওরা স্ট্যান্ড বাই, যে আপনি যদি বলেন তাহলে আমরা 26 তারিখে আমি ল্যান্ড করবো, আচ্ছা একটা দিন আগে। এখন এটা যদিও একটু ভেরি টাইট, তারপরও আল ডেফিনেটলি ট্রাই, লেটস সি। এত কিছু জিজ্ঞেস করে ফেললাম, ভাবির কথা আলাদা করে না জিজ্ঞেস করলে। ভাবি মিউজিক কেমন, কি ভাবি গানের প্রতি, ভাবি কি গান টান গায় আপনার সাথে টুকিটাকি? না, সে গানের মানুষ না, সে ঘরের মানুষ, কিন্তু তার সাপোর্টের কারণে আমি আসলে অনেক অনেক বেশি আই ক্যান ডু হোয়াট এভার আই ক্যান ডু। এবং আমি এই যে সারা পৃথিবী যে দৌড়ে বেড়াচ্ছি, এটার সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে আমার ওয়াইফ। কারণ ও আমার মেয়েকে যেভাবে টেক কেয়ার করে বা আমাকে যেভাবে টেক কেয়ার করে, এটা না করলে হয়তো এত দূর পসিবল হতো না। চর্চা কিভাবে করা হয় এখনো, মানে এই সময় এসো এখনো কি ওরকম সেই রোজ দিন গানের চর্চাটা ওভাবে করে করা হয়? হয়তো রেগুলার বেস করা হয় না, বাট যতটুকুই করা হয় চেষ্টা করি মানে টাইম মিলিয়ে যখনই সময় পাই তখনই করার। আর এখন হয়ে গেছে যে আমাদের একটা ভালো জিনিস আছে যে আমাদের মিউজিক্যাল যারা আছে তাদের মিউজিক্যাল আড্ডাটা যখন হয়, ওখানে আমরা মিউজিক নিয়ে আসলে কিছু গবেষণা থাকে, মিউজিক নিয়ে কথাবার্তা চলে, তো ওই জন্য মিউজিকটা তখন মোটামুটি একটু প্র্যাকটিসের মতো হয়ে যায়। দারুণ। আমি তো ভাবছিলাম যে নতুন কোনো গানের খবর ইতিমধ্যে পাবো ঈদের আগে, তার মানে এখনো এটা পেন্ডিং। পাইপলাইনে একটা আছে, দেখি, এটা এখনো শেষ করতে পারে নাই, শেষ মানে এডিটিং প্যানেলে এখন একটা আছে। লেটস হোপ। আর একটা বড় যেটা হচ্ছে মালিক ছবির একটা আইটেম নাম্বার করেছি, আচ্ছা আচ্ছা, আপকামিং। এটা আসলে এখন বলে, আচ্ছা ঠিক আছে বলে ফেলছি, বলে এখন লাইভে আর পিছানোর কোনো জায়গা নাই, তাহলে এটারই একটু শুনে ফেলি যে অনেকদিন পরে মনে হয় আইটেম নাম্বার করা। আইটেম নাম্বার করা হয়েছে ফিল্মে, আমি এবং মিলা। আরে দারুণ দারুণ। গানটা খুবই মজার গান, এবং একজন সুনামধন্য কোরিওগ্রাফার আসলে বিদেশ থেকে এসে এই গানটা কোরিওগ্রাফিং করেছেন। আমাদের এফডিসিতেই শুটিং হয়েছে, খুব শীঘ্রই হয়তো টিজার এবং গান খুব শীঘ্রই রিলিজ হবে। আজকে ফার্স্ট লুক আমি দেখলাম যে পোস্টার মনে হয় আজকে রিলিজ হয়েছে, ওটা দেখার পর আমি বললাম যে ওকে, বাট স্টিল আই থিঙ্ক হ্যাঁ, ইটস নেভার টু লেট। ঈদ এখনো সামনাসামনি, আমি বললাম যে আরেকটু প্রচারণা হয়তো আরেকটু আগে থেকে হলে ইট উড বি বেটার। আমাদের এই জায়গাটা নিয়ে কিন্তু একটা কমপ্লেন সবসময় থেকেই যায় যে আমাদের প্রচারণার একটা অভাব থাকে, তো চলচ্চিত্রের দিকে না যায়, গানের দিকে আর একটু থাকি। কিন্তু গান আর অভিনয় মিলে, ছোট ভাইকে তো আমরা ক্যামেরায় দেখছি, মনে আছে কিনা আমি জানি না, আমাদের বেশ আগে যখন ইন্টারভিউতে আমি বলেছিলাম তখন আপনি বলেছিলেন যে 4 বছর আগে, তখন আপনি বলেছিলেন যে প্রীতম তো নায়ক হতে চায়, গায়ক হয়ে যাচ্ছে, কি হচ্ছে এখন, কি মনে হয় ছোট ভাই কোনটাতে বেশি ভালো করছে? আই এম নট সারপ্রাইজ যে ও আসলে এত ভালো অ্যাক্টিং করে, কারণ ওর সবচেয়ে বড় জিনিস দেখবেন যে ওর স্ক্রিন প্লেটা সেটাই, ও যা ও স্ক্রিনে তাই প্লে করে। এক্স্যাক্টলি। সেই জন্যই আসলে ওর ওই ক্যামেরা শাইনেসটা কম, এবং তারপরও প্রতীক ভাই আমি একটু ডিসএগ্রি করবো, আবার মানে ও কিন্তু তাও ডিফারেন্ট ক্যারেক্টার করছে, একদম পুরোপুরিও যে তা সেটা না, ভেরি ইউনিক। সো একদম পুরোপুরি ওইটা যদি ও যা তাই বলে দিলে আমার মনে হয় ওর একটু অভিনয়ের খারাপের দিকে। শুধু তাই না, মানে ও হি ক্যান অ্যাবজর্ভ দ্য ক্যারেক্টার, এটা হচ্ছে বড় জিনিস। আর এটা আমার মনে হয় যে হ্যাঁ, মিউজিক ডিরেক্টর বা মিউজিক ক্রিয়েটর যারা মিউজিক বানায় যারা, দে ক্যান সেন্স থিংস ভেরি ইজিলি রেদার দেন আদার্স। এটা হচ্ছে একটা পজিটিভ সাইড। আর ও অ্যাক্টিংয়ে অবশ্যই ভালো করছে, আরও ভালো করবে, আমি যা দেখছি ওর প্রতিদিন ডেভেলপমেন্ট দেখছি ওর। কারণ ওর আমি অনেকগুলো ওটিটি কাছের মানুষ দূরে, তারপরে লাস্ট যেটাতে তুমিও ছিলা, সেটা দেখে আমি বললাম যে না ঠিক আছে, অ্যান্ড এভরিবডি ইজ অ্যাপ্রিসিয়েটিং হিম ইন আ ভেরি পজিটিভ ওয়ে, যে সবাই বলতেছে এত ভালো হয়েছে, এত পজিটিভলি সবাই নিচ্ছে এটা। আমি পরে বললাম যে ঠিক আছে, হি ইজ ওয়ার্কিং স্টেপ বাই স্টেপ। ওই যে বললাম না যে ও তো প্ল্যান করে চলে। মিউজিক তো আপনিও করছেন, আপনাকে কবে অ্যাক্টিং এ দেখবো এটা নিয়ে আমি আরেকটু শুনতে চাই, তার আগে বিরতি নিতে হবে। দর্শক, দারুণ কিছু অভিজ্ঞতার গল্প শুনছিলাম, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি, সাথেই থাকুন। আবারও স্বাগত বিনোদন আড্ডায়। যেটা বলছিলাম অ্যাক্টিং এর কথা, প্রতীক ভাই আমি কিন্তু দেখেছি, হ্যাঁ মিউজিক ভিডিওগুলোতে অ্যাক্টিং এ কিন্তু দুই ভাই কেউ কারোর থেকে কম না। কবে দেখবো অ্যাক্টিং এ? এখন আসলে কোনো প্ল্যান নাই সেরকম। মিউজিক ভিডিওর জন্য যেটুকু করার জন্য যেটুকু করা সেটুকু করি। আর আসলে ওইভাবে করার জানি না, আসলে কখনো এরকম প্ল্যান হয় না। অফার অনেকবারই পেয়েছি, অনেক ক্যারেক্টারের জন্য পেয়েছি, বাট আই ডোন্ট ফিল লাইক যে না আমি হয়তো সেটা ক্যারি করতে পারবো সেভাবে।
প্রীতমের মতো যদি ফ্লেক্সিবল হলে তাহলে আই ক্যান থিঙ্ক, বাট আমার একটু শাইনেস আছে। মানে অন্তত মিউজিক ভিডিও দেখে মনে হয় না, কিন্তু Music video, ওই জন্যই তো বললাম কখনো যে চিন্তা করা হয় যে যদি কখনো করি তাহলে কোন ক্যারেক্টার করা হবে? আমার খুব ইচ্ছা আছে, আমি ভেরি ফ্যান অফ বায়োপিক্স। আমি যে কোনো একটা বায়োপিক করার প্ল্যান আছে, দারুণ। যে কোনো একটা, মানে দ্যাট শুড বি সামথিং ওরকম কিছু হলে সেটা হয়তো করব, কারণ ওটা একটা চ্যালেঞ্জ আছে, নিজেকে তৈরি করা, মানে নতুন করে তৈরি করার একটা জায়গা থাকে। বাবা তো একদমই গানের মানুষ ছিলেন, তো সেখান থেকে আপনারা দুই ভাই বোন যতটা ভার্সেটাইল, যত দিকে যাচ্ছেন, কি মনে হয় আজকে যে বাবা বেঁচে থাকলে আসলে তার কাছে এটা কেমন হতো? উনি কি চাইতেন ছেলেদের কাছ থেকে? ওনার প্রত্যাশা কি ছিল? বাবা সবসময় চেয়ে গেছেন যে আসলে তার সন্তানরা মিউজিক করুক, বাট একটা সার্টেন টাইমের পরে, যেটা সবসময় বলে এসেছি আমি। তো আলহামদুলিল্লাহ আমরা দুজনেই যাই করে যাচ্ছি বা যা করছি। আম্মা যেমন অনেক প্রাউড আমাদেরকে নিয়ে, অবশ্যই বাবা থাকলে তিনি অনেক বেশি প্রাউড ফিল করতেন। আমার মনে হয় যে না, তিনি আসলে দেখেন বা তার মানে আশীর্বাদ সবসময় থাকে আমাদের প্রত্যেক কাজে, সেটা আমরা টের পাই। দারুণ। আচ্ছা, ঈদের গল্পে চলে আসি। সামনে যেহেতু ঈদ, কনসার্টের প্রস্তুতি তো সারাক্ষণই চলছে, কিন্তু ঈদ ঘিরে প্রস্তুতি কি চলছে? এবার তো 2-2.5 বছর পর বোধহয় দেশে ঈদ করা হচ্ছে না? 2 বছর পরে। 2 বছর পর। এটা কি দাদি আর নাতনির প্রথম ঈদ একসাথে, নাকি? না, দাদি নাতনি এর আগে একটা ঈদ করেছে একসাথে। আচ্ছা। ঈদ করেছে, আর বেসিক্যালি ঈদের জন্য আসা, বাট এর মধ্যেও যে কয়টা কাজ ঢুকে গেছে এটার কারণে একটু মানে এলোমেলো হয়ে গেছে সব। কারণ আমার মাঝখানে ট্রিপ একটা, যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ট্রিপটা এত বড় ছিল না, এটা একটু শর্ট ছিল, সেটা বড় হতে হতে একটু বেশ বড় হয়ে গেছে। আচ্ছা। এই জন্য ইয়েটা কোরবানির প্ল্যানিং হচ্ছে। তো কোরবানির ঈদটা অনেকদিন পরে যেহেতু দেশে করছি, স্পেশালি ফ্রেন্ডদের নিয়ে, ফ্যামিলি গেট টুগেদার, এদিকেই ফোকাস থাকবে। আর খুব শর্ট টাইমের, কারণ ঈদের পরপরই আমি এবার নিউ ইয়র্ক যেহেতু ফ্লাই করছি, আল গেট আ ভেরি শর্ট টাইম। এটার জন্য হয়তো আমি চেষ্টা করবো যত সম্ভব আমার পরিবার বন্ধু যারা আছে তাদেরকে নিয়ে ঈদ সেলিব্রেট করতে এবার। লাস্ট ট্যুরটা নিয়ে, স্পেশালি নিউজিল্যান্ড নিয়ে, ইউ আর ভেরি এক্সাইটেড বলছিলেন, কোনো মজার কোনো গল্প বা স্মৃতি? ব্রিসবেন ওয়াজ এক্সেলেন্ট। ব্রিসবেনে যাদের প্রোগ্রাম ছিল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্রিসবেন, ওখানে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম দে কুড পুল অ্যারাউন্ড 2600 পিপল, যেটা ব্রিসবেনের জন্য বিশাল। ব্রিসবেনের টোটাল বাঙালি আছে প্রায় 8 থেকে 10,000, সেখান থেকে একটা বড় নাম্বার সেখানে এসেছিল। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট ছিল আমাদের ইয়াদের জন্য, আর স্পেশালি দ্য টিম ওয়াজ ভেরি গুড যারা কাজ করেছে। অ্যান্ড অকল্যান্ডে দিস ওয়াজ মাই ভেরি ফার্স্ট টাইম। অকল্যান্ডে 2014 পরে আসলে কোনো আর্টিস্ট ওই দেশে যায়নি, এবং লাস্ট আইয়ুব বাচ্চু স্যার সেখানে প্রোগ্রাম করে এসেছেন। সেকেন্ড, দ্য লাকিয়েস্ট আর্টিস্ট যে আসলে ওখানে অফিসিয়ালি পারফর্ম করতে পেরেছি, অ্যান্ড আই এম ভেরি লাকি অন দ্যাট কেস। তারা আয়োজনটা ছোট থেকে বড় হতে হতে মোটামুটি স্টেডিয়াম পর্যন্ত চলে গেছে শেষে। দে পুল 2800 পিপল। একদম এটা আমাদের জন্য আসলে, এটা আসলে আল্লাহর রহমত যে অনেক মানুষের দোয়া, ভালোবাসা এবং অনেক সাপোর্ট পেয়েছি এই অনুষ্ঠানে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউজিল্যান্ড যারা ছিলেন, এবং অ্যাকচুয়ালি ব্যাক এন্টারটেনমেন্ট, তারা দুজন মিলে আসলে তাদের ইয়াতে আসলে কাজটা হয়েছে। আরও তো বিভিন্ন দেশে যাওয়া হয়, এবং যেটা হয় কি যে হ্যাঁ, যখন বাংলাদেশের কেউ দেখবে প্রতীক হাসানকে, তখন তাদের একটা এক্সাইটমেন্ট থাকে দেশের মাটিতে। তো দেশের বাইরের মাটিতে যে যখন কেউ দেশি মানুষ পায়, তো তাদের মধ্যে কিন্তু একটা আলাদা পাগলামি, উত্তেজনা দেখা যায়। অবশ্যই। কোনো মজার এরকম গল্প মনে পড়ে? সেটা যে কোনো কান্ট্রিতে হতে পারে, ট্যুর থেকে একটা গল্প শুনতে চাই। এই ব্রিসবেনের গল্পই বলি আমি। ব্রিসবেনের লাস্ট ডিসেম্বরে আমি প্রীতম সহ একটা ট্যুর করেছিলাম। উই হ্যাড 5 ট্যুরস, অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, অ্যাডিলেড, পার্থ আমি যাইনি, 4টায় আমি ছিলাম। তো ব্রিসবেনে তাদের সাথে আসলে বন্ডিংটা এত ডিপ হয়েছে যে তারা এই বছর তখনই আমাকে বলেছে যে ভাই, আমরা নেক্সট যেই প্রোগ্রামই হবে ইউ আর ইনভাইটেড। তাই আমি বললাম ভাই, ব্যাক টু ব্যাক এরকম আসলে তো যে কোনো জায়গায় একটা আর্টিস্ট গেলে সেকেন্ড টাইম সেখানে যাওয়াটার জন্য দে নিড এ গ্যাপ। ওরা বলছে না ভাই, আমরা আপনাকেই চাই, আমরা আপনাকেই আনবো। এবং ফোর্সফুলি তারা আমাকে বলেছে যে না, আপনাকে আসতেই হবে। এবং তারা এরকম ছিল যে আমি হয় ইদার নিউ ইয়র্ক থেকে আসবো না বাংলাদেশ থেকে আসবো, এটা নিয়ে খুব কনফিউশনে ছিলাম। আচ্ছা। তারাও ছিল, বিকজ অফ ওয়ার্ল্ডের সিচুয়েশন অনুযায়ী আমি ফ্লাই করতে পারবো কিনা সেটা নিয়েও একটা ছিল, শঙ্কা ছিল। বাট আলহামদুলিল্লাহ পরে এখান থেকে যখন কনফার্ম করেছি, টিকিট ছিল নিউ ইয়র্ক থেকে, পরে চেঞ্জ করে আবার বাংলাদেশ থেকে করলো। এবং ব্রিসবেনের শোতে নিউ ইয়র্ক বলছি আমি, সিডনি, মেলবোর্ন থেকে অনেক লোক এসছে। এটা আমার জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট, যে যারা আমাকে ভালোবাসে। স্পেশালি ফয়সাল ভাইয়ের কথা আমি বলবো, যে ফয়সাল ভাই 3.5 ঘন্টা ফ্লাই করে এসছে।
ফ্রম মেলবোর্ন টু শুধুমাত্র শো দেখার জন্য। শো শেষ, পরের দিন সকালে সে আবার ফ্লাই করে চলে গেছে। তো এই যে ভালোবাসাগুলো, এই ভালোবাসাগুলোর জন্য আসলে তখন এই কষ্ট মনে হয় না যতই দূরাই। একদমই তাই। আমার মনে হয় আরো একটা বিরতির সময় হয়ে গিয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি। আরো কিন্তু গল্প শোনার বাকি আছে, ফিউচারে আরো কি প্ল্যান হচ্ছে গান নিয়ে সেগুলোও শুনবো, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন আড্ডায়। আড্ডা চলছিল গান নিয়েই, গানেই থাকতে চাই। কোন ধরনের গান বা কোন ধরনের, যেরকম একটা জিনিস প্রতীক ভাই খুব ভালো দেখা গেছে, যেটা হচ্ছে একদম শুরুটা একটা কাভার সং ভালো আছি ভালো থেকো, পুরানো মিউজিকটাকে নতুন করে মানে আপনার গলায় মানুষ খুব দারুণভাবে অ্যাকসেপ্ট করেছে। এখনো কি এরকম কিছু পুরাতন গান নিয়ে বা বাবার গানগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে? অবশ্যই আছে। অনেকগুলো রেকর্ড লেভেলও আমাদের কাছে অ্যাপ্রোচ করেছে, বাট এখানেও আবার একটা ক্লজ থাকে যে পুরনো গানের যে আবেশ বা যে আবেদন থাকে, কোনো কারণে যদি সেটাকে মানে নতুন করে তৈরি করে সেটার মানে ওইটুক রিচ না করা যায়, তখন আবার এটা ব্যাকফায়ার করে প্রচন্ডভাবে। মানুষের কানে যখন একটা জিনিস গেঁথে যায়, একদম সেই জায়গা থেকে আসলে সরিয়ে নিয়ে আসাটা খুব ডিফিকাল্ট। তো এই জন্যই আমরা একটু বেছে বেছে করার চেষ্টা করি। আর আমরা ম্যাক্সিমাম এটা নিয়ে আবার আমাদের রাইটস বা পলিসি নিয়েও আবার একটা ঝামেলা থাকে যে এই গানগুলো রাইটস, দেখা যাচ্ছে যে আর্টিস্ট হিসেবে আমরা যখন ক্লেম করতে চাই তারা বলবে গান আমাদের, আচ্ছা গীতিকার। এবং এটা নিয়ে আসলে আমাদের অনেক লং টাইম একটা ঝামেলা চলছে যে আমাদের মিউজিশিয়ান, লেখক, গীতিকার, সুরকার, তাদের একটা গান আসলে কার, এটা নিয়ে একটা গান আসলে কার, এবং এই রয়্যালিটি ভাগ করা নিয়ে যে আমাদের এখনো সেটা নিয়ে আমরা শঙ্কায় আছি যে কবে সেটার মানে একটা বিহিত হবে বা আমরা সুদিন পাবো, সেটার আশায় এখনো আমরা আছি। লেটস হোপ ফর দ্য বেস্ট। বাট এই জন্য অনেকে বলে যে এই প্রশ্নটা আমি অনেক বেশি পাই যে ভাই আপনি এই গানগুলো কাভার সংগুলো আবার বেশি করে করেন না কেন? ওই একটা কারণেই করা হয় না, ডিউ টু এরকম টেকনিক্যাল ইস্যুস। এটা আসলে তো এই জন্য অনেক লাইভে আজকে বলে গেলাম, যারা দেখছে তারা হয়তো জানবে সেটা। এক্স্যাক্টলি। আমাদের মানে যদি বলি আবারও সেই পেছনের কথা, 4 বছর ধরে কিন্তু এই টপিকে তখনও এই ইস্যুতে কথা হচ্ছে, এটার এখন আসলে সুরাহা হয়নি। তবে আরেকটা জায়গায় যেতে চাই যে এখন না খুব দেখা যাচ্ছে এরকম শিল্পীদেরকে যারা একটা গান করলো ধাপ করে এখনকার যুগে যেটাকে বলে ভাইরাল হয়ে যাওয়া, সব জায়গায় তারা ভাইরাল, সবাই চেনে, কিন্তু ওই একটা গানের ব্যতীত অন্য কোনো গান তাদেরকে যখন মঞ্চে গেতে বলা হয় তারা কিন্তু সেই জায়গাটায় আর যেতে পারে না। এই জায়গাটাকে আসলে কিভাবে দেখছেন, যে আসলে গান শিখে গানে আসাটা কতটুকু জরুরি, নাকি ওই একটা গানই তার জন্য যথেষ্ট? শুধু তাই না, ইটস নট অ্যাবাউট ওয়ান হিট ওয়ান্ডার। এটা ডিপেন্ড করে আর্টিস্ট টু আর্টিস্ট। এরকম অনেক আর্টিস্টকে আমি দেখেছি যারা এই ধরনের আর্টিস্ট খুব শীঘ্রই হারিয়ে যায়। এটা হচ্ছে বড় জিনিস। সাস্টেনেবিলিটিটা কম, বাট সে যদি তার জায়গা থেকে চেষ্টা করে যায় তার নিজেকে বদলানোর বা শুধরানোর বা আপগ্রেড করার, ডেফিনেটলি হি উইল ডু সামথিং বেস্ট অর শি উইল ডু সামথিং বেস্ট বেটার। এবং করছে, অনেকে ট্রাই করছে তা না, অনেকেও ট্রাই করছে, অনেকেরটা হচ্ছে না। ইটস অল অ্যাবাউট অডিয়েন্স অ্যাকসেপ্টেন্স, যে অডিয়েন্সটা আসলে কোন জিনিসটা কীভাবে নেয়। এটা আমাদের স্পেশালি বাংলাদেশের অডিয়েন্সকে বোঝাবড়ো মুশকিল, তাদের মন বোঝাবড়ো দেয়। আপনি দেখবেন যে একটা জিনিস আপনি মনে করবেন আপনার খুব ভালো লেগেছে, ইউ উইল বি ফ্লাইং ইন দ্য স্কাই, দেখবেন একটা সার্টেন অডিয়েন্সার বলবো না এটা পছন্দ হয় না। হ্যাঁ, তা তো আছে। এবং তখন আবার একটু মানে আর্টিস্ট বা ক্রিয়েটারদের জন্য একটু মন খারাপ হয়। বাট তারপরও ওই একটার পর একটা চেষ্টা করে যাওয়াটাই হচ্ছে আসলে আর্টিস্টিক লাইফ। তারপর আমি যেই ওয়ার্ডটার উপর জোর দেবো, ভাইরাল, মানে এখনকার কিছু শিল্পীদেরও দেখা যায় যে চলুন আমরা এটাকে ভাইরাল করে ফেলি। হ্যাঁ, তারাই দর্শকদের উদ্দেশ্যে, শ্রোতাদের উদ্দেশ্যে বলছে। তো আপনার কাছে কি মনে হয় যে একটা ভালো গান ভাইরাল হওয়া কতটুকু জরুরি? ভাইরাল হলেই কি ওটা আসলে টিকে যায়, নাকি এমনও কিন্তু কিছু গান আছে যেটা বছরের পর বছর শুরুতে শোনে না, কিন্তু হঠাৎ করে যে 5 বছর 10 বছর পর সেই গানটাই আবার সবাই জনপ্রিয়তা পেয়ে যায়? আসলে আমি বলবো যে মিউজিকের ক্ষেত্রে, আমি যেহেতু গানের মানুষ, আমি গানের কথাই বলি। মিউজিক এমন একটা জিনিস, মিউজিক যদি আপনাকে সামহাউ ইনারভাবে টাচ করে বা আপনি যদি কানেক্ট হতে পারেন গানের সাথে, আপনি সেই গানটা শুনবেনই এবং আপনি সেটাকে ক্যারি করার চেষ্টা করবেনই। যদি কোনো কারণে আপনি সেই কানেকশনটা না তৈরি করতে পারেন, একটা হচ্ছে জোরপূর্বক কানেকশন তৈরি করা। এখন আপনি যেটার কথা বললেন ভাইরাল হচ্ছে একটা জিনিস, আপনি জোরপূর্বক একটা মানে ফিডকে আপনি আবার নতুন করে ফিড করে সেটার প্রতি জোর করে মানুষকে দেখানোর যে টেন্ডেন্সি, সেটা একটা থাকে। বাট সেটাও দেখবেন সেটার রেসপন্স কিন্তু খুব একটা বেশি থাকে না। আবার একটা সার্টেন লেভেল পর্যন্ত যদি আপনি পুশ দেন, দেখবেন যে একটা গান মোটামুটি তারপর থেকে অটোমেটিক্যালি রান করা শুরু করে। তো ওই যে টার্গেটেড অডিয়েন্স যারা থাকে তারা যেমন খুঁজে বের করে,
এরকম আমার অনেক গান আছে, যেমন মেলোডি গান আমরা অনেক করে রেখেছি, দেখা যাচ্ছে যে 5 বছর আগে করেছি সেই গান হঠাৎ করে এসে দেখা যায় যে লাস্ট ইয়ার এরকম এক গান পপ আপ করছে, বা স্পটিফাইতে একটা গান হঠাৎ করে উঠে গেছে, সেটা নোবডি নোজ। এক্স্যাক্টলি। খুব ভালো লাগলো। আমাদের শেষ করতে হবে, আরো অনেক কিছু বলার ছিল। স্পেশালি একটা কথা শেয়ার না করলেই না, আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে সেই বাংলা গানের সুদিন কিন্তু ফিরছে, এখন আমরা বলতে পারি, কারণ আবারও সেই সিনেমার গান, ওয়েব ফিল্মের গানগুলো আবারও মানুষ শুনতে শুরু করেছে, যেটা মাঝে ছিল না। এরকম একটা গান আপনার কণ্ঠে আমরা শুনে নিব, শেষ করব। আমি বিদায় নিয়ে নিচ্ছি ভাইয়া, তার আগে আপনি গানটা ভাবতে থাকুন, আমি বিদায় নিয়ে নিই। দর্শক, এই ছিল আজকে বিনোদন আড্ডায়। দেখা হবে আগামীকাল আবারও কোনো নতুন অতিথিকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর বিনোদন আপডেট পেতে চোখ রাখুন চ্যানেল ওয়ানের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো যেহেতু বললেন নস্টালজিক গান, সেই নস্টালজিক গান করি, যেটা দিয়ে আমার শুরু। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হইর, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে